স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বেরিয়ে গেল মিনিস্টার দিলওয়ার। মেয়ের কীর্তিকলাপ বেশ কিছুদিন ধরে সন্দিহান ছিল, তাই মেয়ের পেছনে লোক লাগিয়ে আইডি কল লিস্ট হ্যাক করে জানতে পারলো মেয়ে শাহাদের পিছু নিয়েছে। এখন মেয়ের বিপদ মেয়ের বাবা হয়ে কিছুতেই যেমন মেনে নিতে পারছে না, ঠিক তেমনই শাহাদের এতদিনের পরিশ্রম পণ্ড হতে দেওয়া যায় না। এদের দেশের নাগরিক এবং দেশ সেবক হয়ে বেইমানি করার মতো এত বড় বেইমান হওয়া যাবে না। তাই ওর বাবা হয়ে মেয়ের ভালোর জন্য এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি। সকাল 8টা, দরজার আওয়াজ শুনে দিয়া ধরফরিয়ে উঠল। শাহেজাকে আশেপাশে খুঁজে না পেয়ে মনে পড়ল মেয়েটা ওদের চাচাদের কাছে এখনো এলো না। দরজা খুলতেই দেখতে পেল কিছু মেয়ে উপহার নিয়ে এবং নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়া সেগুলো নিয়ে প্রশ্ন করলো, কে পাঠিয়েছে? Sorry, ma'am. It's confidential. We are informed to deliver. Unable to give you any information. Ma'am, here is the note to follow. Please accept. খাম বাড়িয়ে দিল দিয়ার দিকে। খামটা নিয়ে দিয়া উপহারের ট্রলিটা রুমে ঢুকালো। খাটে বসে শাহিনকে কল দিল। শাহিন জানালো শাহেজাকে খাওয়িয়ে দিয়েছে, শেফালি চেঞ্জ করে দিয়েছে, কিছু গিফট পাঠানো হয়েছে। রেডি হয়ে নাস্তা করে যেন নিচে নেমে আসে। সবাই নামছে। কিছুক্ষণের মাঝে দিয়া খাম খুলতেই দেখলো চিঠি। প্রিয় শাহাদ বধূ, আপনার জন্য সামান্য উপহার পাঠানো হয়েছে। সেটি গ্রহণ করে আপনার একান্ত বাধ্যগত স্বামীকে ধন্য করবেন। গত একটি দিন আপনাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু এই বান্দা নিরুপায় সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে হচ্ছে। আজ অবসান ঘটবে আমাদের সকল চিন্তার। আপনার শাহাদ নতুন রূপে আপনার কাছে ধরা দিবে, যা আপনার চিরপ্রতীক্ষিত ছিল। মেয়ে সারা রাত আমার কাছেই ছিল। আপনার জন্য হৃৎপিণ্ডের অন্তঃস্থল থেকে ভালোবাসা, প্রিয়তমা। ঈদে আপনার শাহাদ। কি ছিল এই চিঠিতে দিয়া জানে না, তবে নিজেকে এখন বিশেষ মনে হচ্ছে। এত সুন্দর সম্বোধন, এত গুছিয়ে লেখা, তবে মনে করতে পারছে না এমন কি জিনিস দিয়া চেয়েছিল যা দিতে শাহাদ এখন এতটা ব্যাকুল। কি সেই সারপ্রাইজ! উপহারের ব্যাগ খুলতেই বেরিয়ে এলো শুভ্র জামদানি, সাথে সব রকম জুয়েলারি। নাস্তা করে ঝটফট তৈরি হয়ে নিল। নিজেকে আয়নায় দেখে নিজেই মুগ্ধ। সাদা শাড়ি, শাড়ির কপার রঙা সুতার সাথে মিলিয়ে হিজাবে এতটা মোহনীয় লাগছে। জুতা পরে পার্স হাতে নিয়ে বেরিয়ে এলো। সেই সন্ধ্যা সিকিউরিটি গার্ড এখনও দাঁড়িয়ে আছে। দিয়া হাঁটতেই পিছু নিল। ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলো, আপনারা কোথায় যাচ্ছেন? প্রতি উত্তর করলো, ম্যাডাম, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে নিরাপদে পৌঁছে দেওয়া অবধি আপনার পাশে থাকি। দিয়া বুঝতে পারছে এরা পিছু ছাড়বে না, তাই কথা না বাড়িয়ে হোটেলের রিসেপশনের সামনে আসতেই দেখলো বাকিরা তৈরি। সবাইকে বেশ সুন্দর লাগছে। শেফালি এবং নওরিন ছুটে এসে দিয়াকে বলল, মাশাআল্লাহ ভাবিজান, চোখ ফেরাতে পারছি না। বেশি বেশি লাগছে না তো? শেফালি বলল, বিশ্বাস করো, আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ভাইজানের কি হবে ভাবতে পারছি না। নওরিন হেসে বলে, আপা আস্তে, ভাইজানের এখানে কান ফিট করা থাকতে পারে। শেফালি জিভে কামড় দিয়ে বলে, থুক্কু, আমার ভাইজান তো সব দিকে নজর রাখে। তিনজনই হেসে দিল। শাহেজাকে খুঁজতে গিয়ে দেখলো রায়হান সাহেব নাতনি কোলে নিয়ে বসে আছে। শাহেজাকে সাদা প্রিন্সেস গাউন পরানো হয়েছে। এত কিছু কখন হলো? অফিসাররা এসে জানালো বাইরে অপেক্ষা করছে গাড়ি। সকলের নির্দেশ মতো বেরিয়ে আসলো। গাড়ির সামনে আসতেই সকলে চমকে গেল। চরম বিস্ময় নিয়ে দেখলো শাহিন ইউনিফর্মে আছে। অদ্ভুতভাবে লিমনও এখন কালো পোশাক পরেছে। এসে যোগ দিয়েছে পাভেল। লিমন এবং পাভেল একই পোশাক। ইয়াস এবং নোমানের পোশাক একই ইউনিফর্মের মতো। দেখে মনে হচ্ছে কোনো ডিফেন্স কর্মকর্তার পোশাক। তেমন বিশেষ কিছু নেই, তবে কেমন যেন দাম্ভিকতা। গাড়িতে চড়ে বসলো সকলে। দিয়া শাহাদের রেঞ্জ রোভারে বসেছে। সেই গাড়িতে ছিল দিয়া একা এবং শাহেজা। রায়হান সাহেব নিজের গাড়িতে, নেভি জিপে বসেছে বাকিরা। গন্তব্য কোথায় কেউ জানে না। গাড়ি প্রবেশ করেছে চট্টগ্রাম নেভাল একাডেমিতে। এখানেই তো সেই মহাসমারোহ কারবার। ফিল্ডে কুচকাওয়াজ চলছে। গাড়ি থেকে নামতেই পথ দেখিয়ে দিল গ্যালারিতে। রায়হান সাহেব ছেলেদের জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে শাহিন?
আব্বু দেখে যান, সারপ্রাইজ। রায়হান সাহেব কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ল পরিবার সমেত। পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যিক মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য সহ রাষ্ট্রপতি প্রবেশ করেছেন। সেই সাথে মাইকে প্রতিধ্বনিত হচ্ছে তাদের প্রবেশের খবর। আকাশ বাতাস কেঁপে উঠছে। গার্ড অফ অনার দেওয়া হচ্ছে সবাইকে। নিজ নিজ আসনে বসার পর সকল আনুষ্ঠানিকতা শুরু হলো। পবিত্র আল কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠ, জাতীয় সঙ্গীত এবং রণসঙ্গীত। শহীদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন। শুরু হতে যাচ্ছে এই পর্বের মূল অনুষ্ঠান। প্রথমে মাঠে ডান পাশ থেকে দেখা গেল প্রবেশ করছে লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ ইমরোজের মা মেহনাজ পাঠান, যাকে সম্মান জানিয়ে নেওয়া হয়েছে সামনে। রাশেদকে শহীদের মর্যাদা দেওয়া হলো। ওর মাকে পরিয়ে দেওয়া হলো উত্তরীয়, স্মারকলিপি প্রদান করা হলো এবং রাশেদের সোর্ড অফ অনার তুলে দেওয়া হলো ওর মায়ের হাতে। মেহনাজ পাঠান কান্নায় ভেঙে পড়লেন। ওর পাশে ছিল তামজিদ লিমন, মোর্শেদ পাভেল, ডিজিএফআই এর গোয়েন্দা অফিসার, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এবং মেজর শাহিন ইমরোজ। সম্মাননা পর্ব শেষে অগ্রসর হলো পরবর্তী পর্বে। প্রথমে সাদা ঘোড়া নিয়ে ঢুকলো একজন অফিসার। তিয়া হঠাৎ চমকে উঠল। এত কোহিনূর! সেই অফিসার সম্মাননা জানাচ্ছে আগত অফিসারকে। মাইকে প্রতিধ্বনিত হচ্ছে শাহাদ ইমরোজের নাম। গার্ড অফ অনার দিয়ে তাকে স্টেজের সামনে নিয়ে যাচ্ছে বাংলাদেশ নেভির একজন চৌকস বুদ্ধিদীপ্ত অফিসার। দিয়ার চোখ গেল মাঠের মাঝখানে বিছানো লাল গালিচায়। ধপধপে সাদা নেভির ইউনিফর্মে এই প্রথম দেখতে পেল প্রিয় পুরুষকে। কোহিনূর লাফিয়ে সম্মান দেখাচ্ছে শাহাদকে। শিউরে উঠল শরীরের প্রতিটি লোমকূপ। সাদা ইউনিফর্মে মানুষটা ঝলঝল করছে। বুকের মাঝে থাকা র্যাঙ্কগুলো সূর্যের প্রখর কিরণ পড়াতে চিকচিক করছে। চোয়াল টান টান। প্যারেড করছে নেভির সদস্যরা। আকাশে বাতাসে জয়ধ্বনি, মিউজিক বাজছে। ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সুলতানা কবির পাশে বসা ছিল। ছেলের বউয়ের হাত চেপে ধরল। ওনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে উনিও ঠিক ততটাই বিস্মিত যতটা দিয়া। বাকি সবাই থমকে আছে। গার্ড অফ অনার শেষ করে রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে পড়ল। স্যালিউট জানালো সকলে। ঘোষণা করা হচ্ছে নতুন পদ। লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার শাহাদ ইমরোজ। বুকে কাঁধে অসংখ্য ব্যাচ থাকার পরও নতুন র্যাঙ্ক যুক্ত হলো। দুর্ধর্ষ সব র্যাঙ্ক। শাহেজা চিৎকার দিয়ে উঠল। শাহাদকে দেখে র্যাঙ্ক পড়ানো শেষে রাষ্ট্রপতিকে স্যালিউট জানিয়ে নিজ আসনে বসল। উপরের দিকে ঘাড় ঘুরিয়ে পরিবারের দিকে তাকিয়ে মোহনীয় এক হাসি উপহার দিল। ইশারা দিল শাহেজাকে পাঠিয়ে দিতে। লিমন গিয়ে শাহেজাকে নিয়ে এলো। মেয়ে তো শাহাদকে পেয়ে সব ভুলে গেছে। এদিকে দিয়াহার এখন অন্যরকম লাগছে দিনটি। সকলে আশ্চর্য এই ভেবে শাহাদ তো অবসর নিয়েছিল। শাহিন পাশে থাকাতে রায়হান সাহেব প্রশ্ন করল, শাহিন শাহাদ তো অবসর নিয়েছিল। শাহিন হেসে বলে, অবসর নেয়নি আব্বু, অনির্দিষ্টকালে ছুটিতে ছিল। সমুদ্র সীমা রক্ষা করার পণ নিয়ে বেরিয়েছিল নেভেল একাডেমি থেকে। আশ্রয়ের সীমায় বাংলাদেশ একচ্ছত্র অধিকার স্থাপন করেছে। রাশেদ ভাই, দুর্জয় ভাই এবং মাহফুজ ভাইয়ের মৃত্যুর কারণ ছিল এই মহিষপণ। ভাইজান সেই মহিষপণ দেশের নামে ছিনিয়ে এনেছে। আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে বাংলাদেশ মহিষপণ অনুযায়ী প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল এবং 200 নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহিষপণে অবস্থিত সকল ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর মালিকানা লাভ করেছে। ভাইজান তার সমুদ্র বাড়িতে ফিরে যাচ্ছে আব্বু। আমাদের জন্য যেমন আনন্দের তেমনি ঘোর দুঃখের। ভাইজানকে আমরা হয়তো কাছে খুব কম পাবো। সমুদ্র তার স্রোতের রাজাকে ফিরিয়ে নিচ্ছে সমুদ্র শাসনের কাজে। দুদিন ধরে বহির্বিশ্বের অন্য সব গোয়েন্দা সংস্থা ভাইজানকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিল। আজ যেন র্যাঙ্ক গ্রহণ করতে না পারে। র্যাঙ্ক গ্রহণ করা মাত্রই ভাইজান তার সার্ভিসে ফিরবে এবং তারা কোনোভাবে একজন অন ডিউটি অফিসারের উপরে অ্যাটাক করতে পারবে না। এই জন্যই ভাইজান রিজাইন লেটার আমার কাছে জমা দিয়ে ইকুয়েডর চলে যায়, যেখানে গিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক সীমানা নিয়ে আলোচনায় বসে, যা পুরোপুরি অগোচরে ছিল। ভাইজানের সাথে নেভির অ্যাডমিরাল তৌহিদ আহমেদ স্যার ছিলেন সেখানে। ভাইস অ্যাডমিরাল
মানিক মোজাম্মেল স্যার দেশের সব ঝামেলা সামলাচ্ছেন। সবাই ভেবেছে ভাইজান ঘুরতে গিয়েছে। ভাবিমা আর শেহজাদ নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়তো বলে সাথে করে ওদের নিয়েও পাড়ি দিয়েছিলেন। কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে পুরোটাই গোপন ছিল। এয়ারে না গিয়ে শিপে গিয়েছিল, কারণ সকল প্রয়োজনীয় মিটিং আলোচনা শিপে শেষ করেছে। রায়হান সাহেব দম ফেলে বললেন, আমার সন্তান অসাধারণ, তবে এতটাও আমি চাইনি। ওর জীবনটা এখন আর সাধারণ নেই। বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে পারতো ছেলেটা। ওর কিছু হয়ে গেলে দিয়া আর শেজাকে নিয়ে কোথায় যাব? বিস্ময়কর একদিন পার হলো এই মুহূর্তে। সবাই হোটেলে ফিরে এসেছে। রায়হান সাহেবের কামরায় আলোচনা বসেছে। অফিসিয়াল কাজ শেষ করে বিকেলে ফিরবে বলে জানিয়েছে শাহাদ। সুলতানা কবির স্বামীকে প্রশ্ন করলেন, এই মহিষপান কি, যার জন্য নিজের জীবনকে বাজিতে রেখে কাজ করছে বাবু? মহিষমান বলতে বাংলাদেশের যে অংশ ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরের নিমসজ্জিত আছে তাকে বোঝায়। এটি কিন্তু বাংলাদেশের একটি অংশ। ভূগোলের ভাষায় একে বলা হয় মহিষপান। 1958 সালের ঘোষণা অনুযায়ী সমুদ্র তীরবর্তী 200 মাইল পর্যন্ত এলাকা ওই দেশের অন্তর্ভুক্ত। এর একচ্ছত্র অধিকার শুধুমাত্র সেই দেশেরই হোক, সেটি প্রশান্ত বা ভারত মহাসাগরের নিম্নসজ্জিত। বাংলাদেশে মহিষপান পড়েছে অন্য মহাসাগরে, যার জন্য আপত্তি জানিয়েছে বহির্বিশ্বের অন্য দেশ। অথচ আইন অনুযায়ী এর একমাত্র হকদার বাংলাদেশ এবং পানির নিচে থাকা সকল প্রকার তেল, গ্যাস এবং খনিজ সম্পদের মালিক হবে বাংলাদেশ। দেশের আকার ভেদে মহিষপান কম বেশি হতে পারে। বাংলাদেশ প্রায় 350 মাইল মহিষপান নিজের বলে দাবি করেছে জাতিসংঘে। মহিষপান প্রকৃতপক্ষে একটি দেশের বর্ধিত অংশ। খনিজ সম্পদের কারণেই মহিষপানের এত গুরুত্ব। তেল, গ্যাস, সালফার, মেটালিক মডিউল, কোবাল সব কিছুর মালিক সেই দেশ। 2014 সালে বাংলাদেশে আন্তর্জাতিক আদালতে প্রায় 19,500 বর্গ কিলোমিটার পেয়েছে। প্রতিবেশী রাষ্ট্র এই সিদ্ধান্তে আপত্তি পোষণ করেছে, তবে 2020-এ পুনরায় সংশোধনী প্রকাশ করা হয়। এটি নিয়ে আবারও গুঞ্জন রটেছিল। তারই পক্ষে এখন অবধি বাংলাদেশে মহিষপান হিসেবে 1,18,813 বর্গ কিলোমিটার বেশি টেরিটোরিয়াল সমুদ্র, 200 নটিক্যাল মাইল একচ্ছত্র অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহিষপানের তলদেশ অবস্থিত। সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠাতা করতে পেরেছে, যা দেশের সার্বভৌমত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একটা কথা শুনে যাচ্ছি, এত বছর যা করছি সব দেশের জন্য। কি দিয়েছে এই দেশ ওকে? আহা, গিন্নি আবেগে বেশো না তো। শুধু তোমার ছেলে এমন কষ্ট করে না। রাশেদ নেই, দুর্জয় নেই, মাহফুজ নেই। ও চোখের সামনে বন্ধুদের মৃত্যু দেখেছে, কি করে নিজেকে শান্ত রাখবে? শপথ নিয়েছে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করবে, দেশের প্রতি সর্বদা সচেষ্ট থাকবে। তাহলে পেশাবে কি করে দেশ বলতে থেকে কাপুরুষের মতো পিছিয়ে যাবে? ওর রক্তে রক্তে দেশপ্রেম। ভুলে গেলে তুমি আফসারের কথা? আফসার মৃত্যুকে স্বেচ্ছায় আলিঙ্গন করেছিল। আমি অবাক হয়েছি লিমনকে আজ দেখে। ছেলেটা বাবার আদর্শে বড় হয়েছে, জানতামই না। সব তোমার ছেলের দোষ। সব কটাকে গোয়েন্দা বানাচ্ছে, যেমন লিমন তেমন পাভেল, একই রকম শাহিনও। আর তো মনে হয় আমি কোনো জেলখানায় আছি। আশেপাশে সব পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনী এবং নৌবাহিনী। দমটুকু শান্তিমতো ফেলার উপায় নেই। সারাক্ষণ চিন্তায় থাকতে হয় কখন কি খারাপ খবর শুনবো। আর চিন্তায় থাকতে হবে না, হয়েছে সবাই ওঠো। বড় বৌমা, ছোট বৌমা, যাও শিফাকে তৈরি করে দাও। শাহাদ এসে শুভ কাজ সেরে ফেলবে জানিয়েছে। তড়াক করে উঠল সকলে। প্রশ্নাতুর দৃষ্টিতে শ্বশুরের দিকে তাকালো। শাহিন হেসে বলল, ভাইজান জানিয়েছে হোটেলেই আজ শিফার বিয়ে হবে, ছোট করে কাবিন হবে। প্রোগ্রাম ওর এইচএসসির পর হবে। পাত্র ভাইজানের পছন্দের। 18তে তো ইতিমধ্যে শিফা পা দিয়েছে, আব্বুরও আপত্তি নেই। দিয়া প্রতিবাদ করলো, এটা কেমন কথা? শিফাকে কি একবারও জিজ্ঞেস করেছে আপনার ভাইজান? বললেই তো হলো না। এত অল্প বয়সে ওর বিয়ে দিতে হবে না, আমি কথা বলছি। দিয়া চেঁচিয়ে ওঠা দেখে বাকিরা নিশ্চুপ হয়ে গেল। রায়হান সাহেব দিয়াকে শান্ত করে বলল, বড় বৌমা, আমাদের বাড়ির মেয়েদের একটু আগে বিয়ে হয়।
শিফার আপত্তি থাকার কথা নয়, বরং শিফা পড়াশোনায় একটু পিছিয়ে গিয়েছে ছোট বয়সে ইয়ার ড্রপ দেওয়াতে। শিফা, তোমার কি আপত্তি আছে? রায়হান সাহেবের চোখের দিকে তাকিয়ে আছে, ঝরঝর করে অশ্রু পড়ছে। বুঝতে পারছে ওর কীর্তিকলাপের কথা ওর বাবা জানে। কার জন্য প্রতিবাদ করবে যে মানুষটা তাকে পছন্দই করে না? বিনা বাক্যে শিফা মাথা নেড়ে বলল, আমার আপত্তি নেই আব্বু। দিয়া হতবাক, সাথে নওরিনও চিন্তিত। কথা বাড়ায়নি দুজনের একজনও। শিফাকে নিয়ে বেরিয়ে গেল ওর রুম থেকে ওর রুমের উদ্দেশ্যে। কাজী এসে বিয়ে পড়িয়ে গেল রুম থেকে। শাহাদ একবারও বোনের সামনে আসেনি। বর আলাদা রুমে, বিয়ে পড়ানো শেষে শাহাদ এসেছে মেয়েরা শিফার কামরায়। এখানেই বিয়ে পড়াতে বলেছেন রায়হান সাহেব। অদ্ভুত এক বিয়ে পড়ানো হয়ে গেল। শিফা রোবটের মতো বসে আছে, বাকিরা স্তব্ধ, কেউ টু শব্দ করলো না। দিয়ার এখন প্রচন্ড রাগ হয়েছে। স্বামীর প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল তা এক নিমেষেই হারিয়ে গেল। মানুষটা জানে শিফা পাভেল ভাইকে পছন্দ করে, তবুও কেন জোর করেই বিয়ে দিল? মেয়েটা কেমন নিশ্চল, মুখে মুখে বলে শিফা আমার জান, অথচ এখন প্রমাণ হয়ে গেল পুরো বাড়ির মানুষ শাহাদ ইমরোজের হাতের ইশারায় নাচে। খেলার পুতুল। কেবলই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত শাহাদ ইমরোজ ঢুকলো সকালের পর। এখন দেখলো মানুষটাকে, এক পলক তাকেই চোখ ফিরিয়ে সাইডে চলে গেল। বোনের পাশে এসে বসলো শাহাদ। বোনের মাথায় হাত রাখতেই শিফা ভাইয়ের দিকে তাকিয়ে হাউ মাউ করে কেঁদে আছড়ে পড়লো ভাইয়ের বুকে। চিৎকার দিয়ে বলল, ভাইজান কেন বিয়ে দিলেন আমাকে? হাত পা ছোড়াছড়িতে ভাইয়ের বুকে লাগলো। সুলতানা কবির ধমকে উঠলেন, শিফা, বদমাইশি বন্ধ করো। তোমার ভাইজানের গায়ে লাগছে হাত পা, আঘাত করছো তুমি ভাইজানকে। শাহাদ সুলতানা কবিরের হাতের ইশারায় থামিয়ে বোনকে শক্ত করে বলল, যা করেছি আমার ফুলের ভালোর জন্য করেছি। সেই মুহূর্তে দিয়া চেঁচিয়ে উঠল, কিসের ভালো করেছেন আপনি? কার ভালো করেছেন আপনি? আপনি ভালো বলেই ভালো হলো? এত বড় ক্ষতি করতে বিবেকে বাঁধলো না আপনার? মেয়েটার বয়স কত? আপনাকে সম্মান করে বলে ওর পছন্দ অপছন্দের কোনো দাম দিলেন না। আপনি তো ভাই নামের কলঙ্ক। নিজে বিয়ে করলেন নিজের পছন্দে, শাহিন ভাইকে বিয়ে দিলেন তার পছন্দে। ছোট ভাই বোনেরা সব নিজের মানুষটাকে আপন করে পেল, অথচ ঠকে গেল ছোট্ট শিফা। ওর কি দোষ ছিল? ভাইজানকে আপন ভেবে সব শেয়ার করা? তাহলে পৃথিবীতে কোনো বোন তার ভাইদের বিশ্বাস করবে না আর। আটকে উঠেছে বাড়ির মানুষ। এভাবে গর্জন করেনি কেউ শাহাদের সাথে এখনো অব্দি। স্থির শান্ত দৃষ্টি শাহাদের। সুলতানা কবির এখন ভীত সন্ত্রস্ত। দিয়া পুনরায় চেঁচিয়ে বলল, হুট করে আমার মেয়েটার 17-18 বয়স হলে তো একদিন ধরে এনে দেখা যাবে যার তার সাথে বিয়ে দিয়ে দেবেন আপনি। আমি কিছুতেই মেনে নেব না। নিজের ইগো স্যাটিসফাই করতে আপনার মতো পাষাণ মানুষের পক্ষে সব সম্ভব। শিফাকে ছেড়ে শাহাদ উঠে দাঁড়ালো। সুলতানা কবির দমাতে দিয়াকে ধমকে দিলেন, বৌমা, আস্তে কথা বলো। স্বামীকে অসম্মান করা বড় অভদ্রতা। যে নিজের সম্মান রাখতে পারে না তাকে কিসের সম্মান? এতক্ষণে শাহাদ মুখ খুলল। আম্মু বলতে দিন, পরে বলার সুযোগ না পেলে। রুম জুড়ে নিস্তব্ধতা পুনরাবৃত্তি হলো। রায়হান সাহেব, শাহিন এবং লিমন শিফার বরকে নিয়ে ঢুকলো। সাদা পাঞ্জাবি পরা সবাই। রায়হান সাহেব সকলকে বলল, হইচই শোনা যাচ্ছে কেন? তো আমার মনে হয় এখানে আর কারো কোনো কাজ নেই। শিফা, পাভেলকে একটু স্পেস দাও সবাই। মেয়েরা সব পাভেলের দিকে তাকালো। চমকে উঠল একমাত্র পাভেলের মাথায় টুপি। সুলতানা কবির কাঁপছে রীতিমতো, প্রশ্ন করল, পাভেল রুমে কি করবে? শাহিন ভ্রুকুচকে বলে, বরের নাম উচ্চারণ করেছে যে শোনেননি আম্মু? কি বলেন এসব? শিবার বর তো পাভেলই। শেফালি বেকুবের মতো প্রশ্ন করল, পাভেল ভাইয়ের নাম কি? লিমন বলল, মোর্শেদ আলম পাভেল। নরিন বলল, আমরা মোর্শেদ আলমই শুনেছি, পাভেল খেয়াল করিনি। ফ্রিজের মতো জমে গেল সবাই। গরম ধোঁয়া বের হচ্ছে কামরা থেকে। শাহাদ পাভেলের কাঁধে হাত রেখে বেরিয়ে যাবে এমন সময় শিফা ছুটে এসে ভাইজানের পায়ের কাছে পড়ল। সুলতানা কবির মাথায় হাত দিয়ে বসে পড়ল সোফায়। ছেলেরা রীতিমতো ঘাবড়ে গিয়েছে এদের আচরণে। শাহাদ শিফাকে তুলে দাঁড় করিয়ে বলল,
আমার ফুলের গায়ে আমি কোনো আঁচড় পড়তে দিব? আমার চেয়ে বেশি যত্ন করবে এমন কারো হাতেই তুলে দিলাম। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বোনের কপালে আদর দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বাকিরা বেরিয়ে গেল। দিয়া দিশেহারা হয়ে ছুটলো নিজের কামরায়। কি করলো এখন? মানুষের মুখ নিঃসৃত প্রতিটি বাক্যই চাইলে অন্যজনকে তছ নছ করে দিতে পারে। এখন তাই হলো। রুমে ঢুকে দরজা আটকে দিয়ে কেঁদে দিল নিজে নিজে। চিৎকার দিয়ে কাঁদছে। শাহাদের শেষ কথাটা বেশি নেড়েছে দিয়াকে। বলতে দিন আম্মু, পরে যদি সুযোগ না পায়। শিফা না হয় বোন। পায়ে পড়ে মাফ চাইলো। দিয়াকে কি মাফ করবে? দুহাতে চোখ মুছে শাহাদের ফোনে কল করলো। রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। মেয়েটা কোথায় জানা নেই। দরজার কড়া নড়ার আওয়াজ পেয়ে উঠে খুলে দিল। মেয়েকে নিয়ে শাহাদ কামরায় ঢুকলো। মুখে কোনো শব্দ নেই। শাহেজা ঘুমিয়ে পড়েছে। সারাদিনের ছুটোছুটিতে ক্লান্ত। মেয়েকে খাটে শুয়ে দিল। বেরিয়ে যাবে। দিয়া ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো মানুষটাকে। পাথরের মতো বজ্র কঠিন অনর। ছেড়ে যাবেন না প্লিজ। আমার কেউ নেই আপনি ছাড়া। অনেক বড় ভুল করেছি আমি। মাফ করে দিন। আমি বুঝতে পারিনি। শেফার কান্না সহ্য হচ্ছিল না আমার। ছাড়ো, আমি কিছু মনে করিনি। এমনিতেই তোমার মেয়ের সব দায়িত্ব তোমার। আগামীকাল আমি শিপে ফিরে যাচ্ছি। সেদিন বলেছিলাম না কিছু চাইব, এটাই চেয়ে নিতাম। আমার অনুপস্থিতিতে নিজেকে এবং মেয়েকে সামলে নেওয়ার বাধা। এখন তো আমি নিশ্চিত আমার মতো মানুষের ছায়া পড়লে মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। শাহাদের মনে হলো দিয়ার হাত হালকা লাগছে। বুকের উপর থাকা হাত দিয়ার বাঁধন হালকা হতেই মেয়েটা পেছন থেকে পড়ে যেতে নিলেই ধরে ফেললো। আতঙ্কিত হয়ে গেল শাহাদ। সেন্সলেস হয়ে গিয়েছে। চোখ বুঝে দম নিল শাহাদ। কোলে তুলে খাটে শুয়ে দিল দিয়াকে। বটল থেকে গ্লাসে পানি ঢেলে দিয়ার চোখে মুখে দিতে থাকলো। মনে মনে ভাবছে, কার উপর রাগ করবো আমি? এতটুকু রাগ সইতে পারলো না আমার? 2 বছর এভাবে ছিল। 5 মিনিট পর চোখ খুলল। শাহাদকে মাথার কাছে পেয়ে জড়িয়ে ধরল। হাতের গ্লাস বেড সাইডে টেবিলে রেখে বুকে আগলে নিল প্রিয়সীকে। শান্ত পরিবেশ। রূঢ় স্বরে প্রশ্ন করল, এখানে সেন্সলেস হওয়ার মতো কি হলো? নীরব দিয়া। শাহাদ পুনরায় প্রশ্ন করল, 2 বছর তো আমি দূরেই ছিলাম। শেহজাকে পেটে নিয়ে একা একা সার্ভাইভ করতে হয়েছিল। তখন তো এমন রোগ দেখিনি। তবে আজ হঠাৎ কেন? বুকে মুখ বুজেই উত্তর দিল, জানি না। 2 বছর এত ভালোবাসা পাইনি যতটা গত 1.5 বছর পেয়েছি। অস্তিত্বে মিশে গিয়েছেন আপনি। এতটুকু জানি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার কিছু ভালো লাগছে না। মাথায় যন্ত্রণা করছে। মস্তিষ্কে একটাই নাম গেড়ে বসে আছে। একটাই বাক্য বারবার মস্তিষ্ক স্মরণ করিয়ে দিচ্ছে। দিয়া শাহাদ দূরে চলে যাচ্ছে। মনে হচ্ছে আপনার কাছ থেকে আলাদা হওয়া মাত্রই আমার সব শেষ হয়ে যাবে। আমি নিঃশেষ হয়ে যাব। একদিনও সার্ভাইভ করতে পারবো না। আপনি আমার কাছে থাকবেন না মাসের পর মাস, বছরের পর বছর। এই জিনিসটা ভাবতেই মনে হচ্ছে আমি আজই মরে যাই আপনার বুকে। এর মাঝে যা পাগলামো করেছি কিছুক্ষণ আগে, আর কিছু বলার নেই আমার। মাফ চাওয়ারও মুখ নেই। কি আবল তাবল বকছো? আপনি যাবেন না। গেলে আমি পাগলামো শুরু করে দিব। আমি যান, বাবা যান, দাদা সাহেব চলে গেছে, আপনিও যাবেন? অসম্ভব। আমি যেতেই দিব না। আবার শুরু করেছে পাগলামি। কে সামলাবে এই পাগলিটাকে ওর অনুপস্থিতিতে? শাহাদ হাসছে। তখন কিছুটা মনে কষ্ট পেয়েছিল দিয়ার কথায়। তবে নিচে বসে ভাবতেই খুব ভালো লেগেছে। বউটা প্রতিবাদ করা শিখে গেছে। দিয়া উঠে শাহাদের দিকে চেপে বসলো। আরো শক্ত করে ধরলো মানুষটাকে। শাহাদ প্রশ্ন করলো, কি চাই? ঠোঁট উল্টিয়ে উত্তর দিল, আপনাকে। আছি তো আমি। ভালো করেছি তখন ওসব বলেছি। আমার কষ্ট হয়েছে তাই বলেছি। আপনি কেন 2 দিন ধরে নাটক করলেন? আমরা মা মেয়ে আপনাকে দেখিনি 2 দিন। তোমার মেয়ে কাল রাতেও আমার কাছে ছিল। বারবার তোমার মেয়ে কেন করছেন? মেয়েকে কাছে রেখেছেন, আমাকে রাখলে কি অন্যায় হতো? আমি নাকি বাবা হিসেবে খারাপ, যার তার সাথে বিয়ে দিব? ভাই নামের কলঙ্ক। তাই তোমার মেয়ের বাবা হয়ে তার ক্ষতি করতে চাইছি না। তোমাকে দুঃখ দিব বলে কাছে রাখিনি। খারাপ মানুষ না আমি? কিন্তু এইবার কিন্তু মরে যাবো আরেকবার আমাকে রাগালে। মরা কি এত সহজ?
এমন উক্তি শোনা মাত্রই এক লাফে খাট থেকে নেমে গেল। টেবিলের উপর ফল কাটার ছুরিটা সাজানো ছিল। সাহাদ দিয়ার উদ্দেশ্যে বুঝে ছুটে গিয়ে সেটা ধরলো, থমকে বলল, এক চড় দিব ফাজিল, পাগলামি পেয়েছো? কি শুরু করেছো? চুপচাপ খাটে গিয়ে বসো। মরতে বলেছেন না? অনেক কিছুই তো বলি, কয়টা শুনছো? এবার আহ্লাদে সাহাদের গলা পেঁচিয়ে ধরে বলল, আচ্ছা সব শুনবো, প্লিজ আপনি যাবেন না, আমাদের কষ্ট হবে তো। এক পাশে ছুরি রেখে দিয়াকে পাঁচকুলে তুলে খাটের কাছে বসে বলল, ইউনিফর্মে দেখতে চেয়েছিলে, আজ দেখে কেমন লাগলো? ভয়। কেন? তোমাকে সারপ্রাইজ দিতেই তো কিছু বলিনি। আমার মনে হয়েছিল আপনি আমার শেহজার বাবা নন, অসাধারণ কেউ। সত্যি বলছি, আপনি তখন কথা বলতে আসলে আমার মুখ দিয়ে কথা বের হতো না। আপনার মাঝে অন্য কাউকে দেখেছি আমি, যাকে আমি কখনো দেখিনি, যাকে আমি চিনি না। প্রচন্ড ভয় পেয়েছি। দিয়া অনর্গল কথা বলে যাচ্ছে। সাহাদের মন অন্য কোথাও সীমাবদ্ধ। হঠাৎ দিয়াকে থামিয়ে বলল, ফারা, আর কারো কি আমার প্রতি কোনো অভিযোগ থাকবে? কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করেছে কামরায়। সত্যি তো সবার মনে আশা পূর্ণ হয়েছে। জীবনের এতটা পথ পাড়ি দেওয়া হয়েছে, চলার পথ কখনো মসৃণ ছিল না। ভেঙেছে, গড়েছে, অসুস্থ হয়েছে, কাজকে ছোট করেনি, পুনরায় কাজে ফিরছে। সমুদ্র ঠিকানা কি করে ভুলে থাকবে? ভাই বোনদের সবার খোয়াইশ সাধ্য অনুযায়ী মিটিয়েছে। সাহাদের বাবা মাকে অসন্তোষ রাখেনি, নিজের সবটুকু বিলিয়ে দিয়েছে। দিয়া হঠাৎই উঠে গেল, মেয়েকে পাশের বেডটাতে শুয়ে দিল। দুপুরের শাড়িটা খোলা হয়নি, ট্রলি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। সাহাদ ফোন চালাতে ব্যস্ত। ওয়াশরুম থেকে বের হয়ে ঠোঁটে লাল লিপস্টিক দিল, কাজল দিল। তখনও সাহাদ খেয়াল করেনি কাজে মগ্ন। বারান্দায় দরজায় হেলান দিয়ে সাগর দেখছে। হোটেল থেকে সি ভিউ খুব সুন্দর। চুরির ঝনঝন শব্দে সামনে তাকিয়ে দেখে নতুন রূপে দাঁড়িয়ে আছেন সাহাদ ইমরোজের অর্ধাঙ্গিনী। সিঁদুর লাল জর্জেট শাড়ি, চেরি রঙা লিপস্টিক, চোখ দুটো স্বাভাবিক স্থির রেখে ঠোঁট কামড়ে মুচকি হাসি দিল শ্যাম বর্ণের কমান্ডার। ধূসর হ্যাসেল চোখ দুটোতে অন্যরকম দুষ্টুমি ছিল। দরজায় হেলান দিয়ে তখনও নিম্ন অথর কামড়ে আসছে কমান্ডার সাহাদ ইমরোজ। সাহাদের এখন এমন আচরণ দেখে দিয়া বিচলিত হয়ে নিজের দিকে তাকাচ্ছে। কোনোভাবে ওকে বাজে লাগছে না তো? দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদ মাঝারে হোক বিদেশিনী। গাইতে গাইতে বারান্দায় দরজা টেনে গুটি পায়ে এগিয়ে এলো। এতক্ষণ যতখানি সাহস করে দিয়া এগিয়ে এসেছিল ততখানি লজ্জায় ঢুক দিয়েছে এখন। সরাসরি এসে দাঁড়ালো দিয়ার কোমরে হাত দিয়ে এক টানে নিজের কাছে এনে সামনের এলোমেলো কেশগুলো মুখের উপর থেকে সরিয়ে দিল। মুখের উপর হাত বুলিয়ে কপালে অধর স্পর্শ করলো তর্জনী দিয়ে। টকটকে লাল ঠোঁটে আঙুল দিয়ে বলল, মাই পারমিস গ্রিন। রুমের দেওয়ালে থাকা স্যান্ডেলিয়াটা নিভিয়ে দিল। নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেল কামরা। অধরে অধর মিলিয়ে বেশ কিছুক্ষণ পর বলল, কোথায় পাবো এই স্বাদ? ফুফিয়ে কেঁদে উঠল দিয়া। চলে যাবে এর পরের দিন, এর চেয়ে বেদনা আর কি হতে পারে? স্নেহে যত্নে আদরে ভরিয়ে তুলল প্রিয়সীকে। নিঃশ্বাসের শব্দ গভীর হতেই সাহাদ বলে উঠল, শাহাদের সবকিছু এসে থেমে যায় ফারাতে। তোমার প্রতি শাহাদ ইমরোজ চিরকৃতজ্ঞ থাকবে ফারহানা মেহতাব দিয়া। শুধু তোমাকে একবার ছুব, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছুব, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু তোমাকে একবার ছুব, স্পর্শ সুখে লিখা হবে অজস্র কবিতা। শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। শুধু তোমাকে একবার ছুব, তারপর হব ইতিহাস। শিফা বসে আছে খাট আঁকড়ে ধরে, পাভেল সোফায়। দুজনের মাঝে এখন আকাশ সম কৌতূহল। প্রথমে পাভেলই মুখ খুলল। ভাইজান হঠাৎ এসে হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল তৈরি হয়ে নিতে। এরপর তো ঘটনা তোমার সামনে। মিনমিনে গলায় বলল, আমি চাইনি এভাবে বিয়েটা হোক। আপনার জীবনে ভাইজান আমাকে চাপিয়ে দিলেন, সারা জীবন বোঝা হয়ে থাকবো আমি। পাভেল সোফা থেকে উঠে শিফার পাশে এসে বসলো। শিফা একটু দূরে সরে দাঁড়ালো। ঠোঁট টিপে হাসছে পাভেল। ডান হাতে শিফাকে আগলে জোর করে টেনে এনে কানের কাছে ফিসফিস করে বলল,
ওহে বউ, আমি তোমাকে ভালোবাসি। শিফা চট করে তাকালো। পাভেল চোখের পলক ঝাপটে মুচকি হেসে দুহাত মেলে বলল, বুকে আসো, ভালোবাসায় মুড়িয়ে রাখবো আহমেদ চু। বিস্ময়ে তাকিয়ে আছে শিফা। পাভেল পুনরায় বলল, ভীষণ ভালোবাসি, কাছে আসো। ঝাঁপিয়ে পড়ল শিফা। এমনটা তো সে স্বপ্নেও ভাবেনি। এ যেন কল্পনা সত্যি হলো। নিজ থেকেই পাভেলের ডান গালে ঠোঁট ছুঁয়ে বলে, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য পাভেল মিয়া। পাভেল মুখটা ব্যাকা করে নাক কুঁচকে বলল, এত কিছু থাকতে পাভেল মিয়া নামটা শুনতে কেমন লাগে? আমি তো এই নামেই ডাকবো, নতুবা পাভেল ভাই ডাকবো। পাভেল মৃদু ধমক দিয়ে বলল, চুপ বেয়াদব, কিসের ভাই? দিব না একটা চর? বিয়ে করা বউ ডাকবে ভাই? থাক জরিনা, এর চেয়ে পাভেল মিয়াই ডাকো। ইস, জরি নাকি? আমি পাভেল মিয়া হলে তুমি জরিনা বেবি। শিফা ডাকবেন, শিফা। পাভেল ডাকো। শরম করে। গালে চুমু দিতে তো শরম করে নেয়। শিফা গাল ফুলিয়ে ধাক্কা দিয়ে অন্য পাশে সরে গেল। কিঞ্চিত হাসলো পাভেল। শিফার পাশে বসে মুখটা আঁচলে তুলে সযত্নে আপন ওষ্ঠ ছোঁয়ালো প্রিয়সীর ওষ্ঠে। আতুরে গলায় বলল, খুব সুন্দর লাগছে গোলাপি শাড়িতে, একটা গোলাপ লাগছে। তুমি আমার রোজ। তোমাকে কি করে অন্য নামে ডাকি? আমাকে যে কোনো নামে ডাকতে পারো। রোজের সেবায় আমি এই মালিশ সর্বদা নিয়োজিত। শুধু তোমার সুবাসে মাথোহারা করে রাখবে, এতেই মালিক খুশি। খিল খিল করে হেসে উঠল শিফা। নবদম্পতি যেন সুখের দেখা পেল। গল্প আড্ডায় মেতে উঠল দুজন। নওরিনের পেটের উপর হাত, কোলে মাথা রেখে শুয়ে আছে মেজর। কিছুক্ষণ নিজেদের মাঝে খুনসুটি করলো। অকস্মাৎ দুজনের মন খারাপ হয়ে গেল। ভাবতেই খারাপ লাগছে পরের দিন থেকে ভাইজানকে কাছে পাবে না। এত বছর ধরে সব ধরনের সমস্যায় পাওয়া মানুষটাকে পরের দিন থেকে চাইলেই ফোন করে বলতে পারবে না। ভাইজান, এখন কি করব? ভাইজান প্রায় বলতো, মেজর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখো, আমি না থাকলে কি হবে। শাহাদের সমুদ্রযাত্রা এমনভাবে সকলকে আতঙ্কিত করে তুলেছে যেন চারিদিকটাকে শোকাবহ বেদনাদায়ক পরিস্থিতি গ্রাস করে নিচ্ছে। কোনো এক দানব এসে গিলে নিচ্ছে এক গালে। নরিন হঠাৎ বলে উঠল, মেজর, আমাদের যখন পুচকো হবে ভাইজান কি আসতে পারবে? জানি না নীরা, তুমি কিন্তু এখনও কাউকে জানাবে না এই কথা। ভাইজান কাল ফিরবে তা শুধু আমরা কজন জানি। আমি তোমাকে সব শেয়ার করি তাই বললাম। আমাকে দৃঢ়ভাবে বারণ করেছে যেন আজ এই খবর কাউকে না দেই, এতে সবাই ভেঙে পড়বে। ভাবিজানের কি হবে? তুমি তো 3-4 মাস থাকতে, ফোন দিলে চলে আসো। আগামী মাসে ঢাকায় শিফট করবে, 2-3 মাস থাকো না, এটাই মেনে নিতে পারি না। ভাইজান তো কোন সমুদ্রে চলে যাবে। মন খারাপ করো না, আমাদের এভাবে ভেঙে পড়তে দেখলে ভাবিমা ভেঙে পড়বে। ওনার স্ট্রং থাকা অনেক দরকার। মাথা নেড়ে সম্মতি জানালো নরিন। দেয়ার জন্য বুকের ভেতর হাহাকার জন্মেছে। সুদিন ফিরে আসুক। ভাইজানের ছায়া যেন সবসময় সবার উপর থাকে। শাহিন প্রিয়সীর পেট জড়িয়ে ধরল আদরে। সমুদ্রের গর্জন শুনছে, বাতাসের ঝাপটা আঁচল উঠছে। পেছন থেকে নির্মেদ উন্মুক্ত কোমর জড়িয়ে ধরেছে কেউ। পরিচিত স্পর্শ, ঘাড়ে মাথা রেখে গলায় মুখ ডুবিয়ে বলল, আপনার নীরবতা আমার ভালো লাগছে না মিসেস লিমন। কি দরকার ছিল গোয়েন্দা হওয়ার? একজনকে হারিয়েছি, আরো একজনকে হারানোর শক্তি নেই আমার। আমি সাদামাটা জীবন চাই। আমি সাদামাটাই। আমার মাঝে কোনো আঘরপূর্ণ কিছু কি কখনো দেখেছেন? অল্প খেতাম, হিসেব করে চলতাম, তবুও রাতে শান্তির ঘুম তো হতো। এখন তো প্রতি রাতে ভাবতে হয় পাশে পাবো তো আমার স্বামীকে। তাহিকে নিজের দিকে ফিরিয়ে আঁচলে মুখ তুলে বলল, পাবেন, প্রয়োজনে আপনার সেবায় সব ছেড়ে দিব। রক্তে আমার দেশ সেবা। আব্বু DGFI এর ডিরেক্টর ছিলেন, মারা যান দুর্ঘটনায়। প্ল্যান মাফিক হত্যা ছিল। ভাইজানেরা সবাই ডিফেন্স, আমি কি করে সাধারণ হব? ছোটবেলা থেকে ছুরি, বন্দুক, তলোয়ার এসব দিয়ে খেলে বড় হয়েছে। মস্তিষ্কে ওসবই ছিল। তবে আপনার খাতিরে সব কুরবান প্রিয়তমা।
লিমনের উন্মুক্ত শরীরে কোপের দাগ জল করছে, সেলাই শুকিয়েছে বহু আগে। তাহি হাত বুলিয়ে প্রশ্ন করলো, ব্যথা আছে? হুম। কি বলেন, এত মাস হলো ব্যথা থাকে কি করে? কেউ যদি ভালোবেসে যত্নে উষ্ণ আদর দেয় তবে ব্যথা হারিয়ে যাবে। সুযোগ পেলেই ফাইসলামি, সরুন তো। ভাইজান ভেবে নিয়েছে আমি তাকে বড় বাবা বানানোর প্ল্যান করছি, আর আপনি তো এখানে আমাকে সতী রেখে দিলেন। তাহি অট্ট হাসি দিয়ে বলে, কি রেখেছি? আরে মজা নিবেন না তো? পুরুষ ভার্জিনকে বাংলায় কি বলে? ধ্যাত, মেয়েদের তো এমন কিছুই বলে, ছেলেদের কি বলে? আগে ওটা শিখে আসুন, তারপর কাছে আসবেন। তাহি বারান্দা থেকে কামরায় প্রবেশ করেও হাসছে। লিমন মোবাইল বের করে গুগলে সার্চ দেবে, তাহি ফোন কেড়ে নিয়ে বলল, নো চিটিং, শিখে আসতে বলেছি। ডিকশনারি থেকে বের করে শিখুন, ফোন থেকে নয়। ইয়াল্লাহ মাফ করো, কেন যে এ শব্দ উচ্চারণ করেছিলাম। আর আপনি সোজাসাপটা বললেই তো পারেন যে আমার রাতটা এভাবে নষ্ট করবেন। সবাই হানিমুনে মগ্ন আর আমি বার্ষিক পরীক্ষা দিচ্ছি হেড মিনিস্টারের কাছে। পাস না করলে পরের ক্লাসে উঠতে দিবে না। তাহি গালটা টেনে দিয়ে বলল, আপনি তো এখনো বেশ ছোট। লিমন তাহিকে শক্ত করে চেপে ধরল, বুকের সাথে মিশিয়ে অধরে অধর মিশিয়ে কিছুক্ষণ পর বলল, আরেকবার বলুন আমি ছোট। তাহি হাঁপাতে হাঁপাতে বলল, অসভ্য। লিমন গিয়ে উঠল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। দিনটা কেটে ঘনিয়ে এসেছে অপ্রিয় সেই গোধূলি, যে লগ্নে কমান্ডার ওর পরিবার ছাড়বে। চট্টগ্রাম বন্দরে শিপ উপস্থিত, পরিবারের সবাই এখন ফিরে যাবে। শাহাদের জন্য রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা হয়েছে বন্দরে। গাড়ি থেকে নেমেছে সবাই। দিয়ার এমন পাথরের স্বভাব যেন স্তব্ধ করে দিয়েছে শাহাদকে। আগের দিন রাত থেকে মেয়েটা কথা বলছে না। সকালে একসাথে সালাত আদায়ের সময় বলেছিল, আমি কাল থেকে কার সাথে সালাত পড়বো শেহজার বাবা? কিঞ্চিত হাসলো শাহাদ। উত্তর নেই ওর কাছে। আবেগী হলে তো চলবে না। ভাবনা থেকে বেরিয়ে কোলে তুলে নিল সকলের সামনে প্রিয়সীকে। শেহজা চাচুর কোলে চুপসে যাওয়া দিয়া কেঁদে দিল। সুলতানা কাবির কাঁদছে। রায়হান সাহেব আড়ালে চোখ মুছলেন। সকলের চোখে পানি। এই যাত্রা ক মাসের জানা নেই, ধারণা অনুযায়ী কমপক্ষে 6 মাস। স্ত্রীকে কোলে নিয়ে নিজের রাজকীয় অভ্যর্থনা গ্রহণ করে নামিয়ে দিল। মেয়েকে বুকে জড়িয়ে ধরল, বুকের সাথে আগলে বলল, বাবা আবার আসবো শোনা, ততদিনে আমার মাটা আরো বড় হবে। শেহজা শাহাদকে আঙুল দিয়ে শিব দেখাচ্ছে। শাহাদ মেয়ের গালে মুখে কপালে আদর করতে করতে একে একে মা বোনদের ধরলেন। শেফালি শিফার কান্না থামছে না, আবির মামার কোল ছাড়ছে না। সকলের সাথে কথা শেষে বিদায় নিয়ে শিপে ওঠার আগে দিয়ার কোলে মেয়েকে দিয়ে বলল, আমার কলিজারা এখানেই থাকবে ফারা, যত্ন নিও। রায়হান সাহেব সুলতানা কাবিরের হাতে স্ত্রী সন্তানের হাত দিয়ে বললেন, আমার আমানত রেখে গেলাম আব্বু আম্মু। আমার অনুপস্থিতিতে যা আলাদা না হয় একটু সহ্য করে নেবেন, আমি এলে সামলে নেব। কেঁদে দিলেন সুলতানা। সুলতানা কাবিরকে বুকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। দিয়ার মাথায় হাত রাখলো। দিয়া সকলের সামনেই মেয়েকে কোলে নিয়ে স্বামীর পা ছুলো। শাহাদ উঠিয়ে ভুবন মাতানো হাসি উপহার দিয়ে বলল, ভালো থেকো। আর পিছু ফিরল না। শিপ ছেড়ে দিল। মেয়েটা এতক্ষণ না বুঝলেও যখন শাহাদকে দূরে চলে যেতে দেখলো, বুঝতে পারলো। চিৎকারে বন্দর কাঁপিয়ে তুলল। দূর থেকে মেয়েটিকে তাকিয়ে হাত নাড়ছে, কিছুতেই থামছে না। শাহিন, পাভেল, লিমন কেউ থামাতে পারছে না। কোল থেকে নেমে যেতে যাচ্ছে। শিব সরতে সরতে সকলের স্পষ্ট দেখেছে শাহাদ কাঁদছে, চোখে জল, ঠোঁটের কোণে বিষাদগ্রস্ত হাসি। মেয়েটা যাওয়ার পর থেকে শাহাদ ছাড়া কিছুই বোঝেনি। শাহাদের অসুস্থতার সময় কয়েক মাসেই নেতিয়ে গিয়েছিল। তখন অবুঝ ছিল, এখন এই মেয়েকে সামলানো দায় হবে পরিবারে। শিব অনেকখানি চলে গিয়েছে, আর দেখা যাচ্ছে না শাহাদের অবয়ব। সমুদ্র ওর কিং অফ ওয়েভকে নিজের টানে নিয়ে গেল ওর বাড়ি। আকাশে জল করছে তারাগুলো। পরিবারের মানুষদের চোখে জল এই মুহূর্তে। গাড়িতে উঠতে উঠতে মেয়েটা ঘুমিয়েই পড়ল। ঘুমের মাঝে হেঁচকি তুলছে শাহাদকে ডেকে। আবার কখন শাহাদের দেখা মিলবে? কয়েক মাস নাকি কয়েক বছর?
যাত্রা এখন অনির্দিষ্টকালের, পরিবারের সুখ তাদের থাকে না। হাসি খুশি বিপদ সব মিলিয়ে শাহাদের সুখী পরিবার এখন বিচ্ছিন্ন। ঝগড়া বিবাদ খুনসুটি যাই হতো মিটিয়ে নিত, তবু মানুষটা কাছে থাকতো। দিয়ার এখন থেকে প্রতি রাত বিষাদে কাটবে। নতুন সংগ্রাম শুরু হবে। কে সামলাবে দিয়ার পাগলামি? কে আদরে আদরে মুড়িয়ে নেবে বিদেশিনীকে? রাত বিরাতে ঘুম থেকে তুলে কে বলবে I want my Burmese cream now. কেউ না, কারণ বলার মানুষটাই যে বহু ক্রোশ দূরে, সিন্ধু পারে। ক্লান্ত দিয়া মেয়েকে বুকে নিয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। গালে কান্নার দাগ, চেয়ে দেখছে শাশুড়ি। এক হাতে বুকে আগলে নিল ছেলের বউ এবং নাতনিকে। দু চোখ ভরা জল ওর। মনে মনে বলল, বাবু, তোর আমানত আমি রক্ষা করব। দুজন আমার বুকেই থাকবে, স্নেহে থাকবে, আশ্রয়ে থাকবে। তুই দেশের মাতার সমুদ্রকন্যাকে রক্ষা কর, আমি তোর সহধর্মিণী এবং কন্যাকে রক্ষা করব ইনশাল্লাহ। স্পষ্ট ওরিয়ান স্টার প্যাটার্ন, এখন আকাশে প্রতিটি তারা জ্বলছে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, রাশেদ, তুই নেই আজ, আমাকে একাই ফিরতে হলো। তবে আমি সবসময় জেনে এসেছি তুই আমার পাশেই ছিলিস, আছিস এবং থাকবি। যখনই দুশ্চিন্তা হবে তোকে ডাকবো, সারা দিস কিন্তু। নিজে নিজে বিড়বিড় করে সামনে এগিয়ে জাহাজের কিনারায় এসে শাহাদ উচ্চস্বরে বলল, ফিরিয়ে আনলেই তোমার দুয়ারে, তবে থাকতে পারলে না আমাকে ছাড়া। অবশ্য তুমি নিরুপায় তোমার কিং অফ ওয়েব ছাড়া। সায়রে গর্জন যে আর কেউ তুলতে পারে না, এ তোমার জানা সমুদ্র তনয়া। হতে পারো তুমি আকর্ষণীয়, থাকতে পারে তোমার আকাশে ঝিকিমিকি অসংখ্য তারা, থাকবে তোমার স্বচ্ছ জলরাশির প্রেমে মগ্ন অসংখ্য প্রেমিক, হবে তোমার গভীরতার বিশালতা অপরিমেয়। তবে আমার রানী তোমার চেয়ে ঢের দামি, তুমি বড্ড হিংসুটে সমুদ্র কন্যা। স্রোতের রাজাকে নিজের করে রাখতে কত মায়ার জড়ালে। এসেছি তোমাকে রক্ষা করতে, তাই বলে ভেবো না তোমায় ভালোবাসি। ভালোবাসি তো আমার বিশালতার উপমায় ভরা বিদেশিনীকে, যার কাছে তুমি তুচ্ছ। সে আমার রাজ্যের সমুদ্র কন্যা, আর আমি তার সমুদ্র রাজ্যের রাজপুত্র, যার জোয়ারে আমি ভেসেছি বহু আগে, যার জন্য অবনী মায়া কাটাতে প্রাণ ত্যাগ করতে হলেও সুখে আলিঙ্গন করব মরণ ব্যথা। পরকালে সেই হবে আমার প্রিয়া। এক ঝটকায় স্রোত এসে ভিজিয়ে দিল শাহাদকে। গর্জে ফুলে ফেপে উঠল সমুদ্র, ঢেউ আছড়ে পড়েছে শিপের ছাদে। আকাশ ধারণ করল ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী রূপ। নিমেষে কেমন যেন থমথমে পরিবেশ। এ যেন সমুদ্র কন্যার ক্রোধ। উচ্চ শব্দে হেসে বলে উঠল, তোমার রাগ আমি ভাঙাবো না সমুদ্র কন্যা, যতই তুমি অভিমান করো। আমার অভিমানিনী তোমাকে ছাড়িয়ে গিয়েছে, যার গভীরতায় আমি বহু আগেই ডুবেছি। হিংসা হচ্ছে বুঝি আমার ভালোবাসা না পেয়ে? আমি তারই ভালোবাসার কাঙাল সর্বনাশিনী সমুদ্র। আটকে রাখার পরিকল্পনা যতই করো জলধি, ফিরে যাবই আমার জলনিধির কাছে। গেয়ে উঠল, আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে সপেছি প্রাণ, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধুর পারে, ওগো বিদেশিনী। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।